মানে ভিক্টোরিয়ান পোয়েট্রির যে পয়েম, মানে ভিক্টোরিয়ান পোয়েট্রির যে পোয়েট আছে মানে রাইটার আছে, তো ওনাদের থেকে দুইটা হয়েছে ইউটিউবের মধ্যে তোমার ব্রিফের ক্লাস দেওয়া হয়েছে। আর টেনিসনটা কালকে সকাল থেকে ট্রাই করছি, কিন্তু মানে ক্লাস ডাউনলোড হচ্ছে না। ওকে, অনেকবারই ট্রাই করছি, এখনো ক্লাস লোডিং ই হচ্ছে। তো এটা আপাতত স্কিপ করছি। সো এটা হচ্ছে তোমাদের থার্ড ইয়ার হ্যান্ড নোট গ্রুপ, যেখানে ওইখানেও আছে, প্লাস তোমাদের লাস্ট মিনিট প্রিপারেশন বেসেও আছে, প্লাস ভিক্টোরিয়ান পোয়েট্রিতে যারা আলাদা আছো ওইখানেও দেওয়া আছে। ওকে, যার যেখানে ইচ্ছে ওইখানে দেখে নিবা। আর আর্নলটা নেওয়ার পর যদি দেখি ইয়েতে মানে ইউটিউবে ডাউনলোড করতে পারি, তো ডাউনলোড করে পরবর্তীতে তোমাদেরকে লিংক শেয়ার করব। আর যদি মনে হয় যে করতে পারবো না, কালকের মতো হবে, তো দেখা যাবে এটাও তোমার থার্ড ইয়ার হ্যান্ড নোট গ্রুপে করবো। ওকে, আচ্ছা, সকল কিছু ওকে থাকলে আমরা ক্লাসটা শুরু করে দিচ্ছি। তোমাদেরও পরীক্ষা, আর সময় নষ্ট না করি, চলো। তো আমাদের হলো ভিক্টোরিয়ান পোয়েট্রি থেকে ম্যাথিউ আর্নল্ডটা বাকি ছিল, আমরা ওনার ব্রিফ গুলো বলবো। দেখো, দ্য স্কলার জিপসি। ওকে, তো প্রথমত সকল কিছু তুমি যে কোনো টপিকই পড়ো না কেন, পড়ার আগে প্রথম যেটা তোমার প্রথম কাজ সেটা হলো ওই টপিকটা আগে পড়া। যেমন স্কলার জিপসি, এই কবিতাটা কি সম্পর্কে, এই কবিতার মেইন বিষয়বস্তু কি, ওকে, এই বিষয়গুলো আগে পড়তে হবে। তারপর যদি তুমি ব্রিফ পড়ো কিংবা পার্ট সি পড়ো অথবা পার্ট বি পড়ো, তখন তোমার কাছে ইজি মনে হবে। ওকে, তো সবসময় চেষ্টা করবে একটা টপিক পড়ার আগে ওই টপিকটাকে একটু ভালোভাবে জেনে তারপর পড়তে, তাহলে প্রতিটা বিষয় পরবর্তীতে তোমার জন্য ইজি লাগবে। আচ্ছা দেখো, তো বলতেছে হোয়াট কাইন্ড অফ পোয়েম ইজ দ্য স্কলার জিপসি। স্কলার জিপসি কবিতাটা কি ধরনের কবিতা? এটা একটা প্যাস্টোরাল এলিজি। ওকে, তো প্যাস্টোরাল কেন? প্যাস্টোরাল হলো এটার যে সেটিংটা, মানে এটার যে প্রেক্ষাপট কিংবা এটার পটভূমি অথবা এটার পরিবেশটা, এই পরিবেশটা হলো গ্রামীণ পরিবেশের মধ্যে। আর এলিজি কেন? কারণ এখানে হয়েছে ভিক্টোরিয়া মানে একটা গোল্ডেন এইজের, একটা গোল্ডেন এইজ যে বিলীন হয়ে গেছে, এই বিলীন হয়ে যাওয়াটা নিয়ে এখানে হপকিন কি করতে, সরি, আর্নল্ড কি করতেছে, ল্যামেন্ট করতেছে। ওকে, তো এই বিষয়টার জন্য এটাকে এলিজি বলা হচ্ছে। বুঝতে পারছে? দেখো, মানে এখানে এলিজির কারণটা কি, যে ভিক্টোরিয়ান পিপলরা তাদের মধ্যে তোমার কি আত্মাধিক একটা শূন্যতা কাজ করত, তারা একটা আত্মাধিক দ্বন্দ্বে ভুগতো। তো এই বিষয়টাকে এখানে এই কবিতার মধ্যে আর্নল্ড লেমেন্ট করেছে, যার কারণে এটা হলো একটা এলিজি। ওকে, আমরা সাধারণত জানি এলিজি কবিতাগুলোর মধ্যে যে একজন মৃত্যুবরণ করে, সে হলো কবির একজন কাছের লোক থাকে, তো তার মৃত্যুর সুখটাকে বলার জন্য বা প্রকাশ করার জন্য সে একটা কবিতা লিখে, তখন সেটাকে এলিজি বলা হয়। কিন্তু আমাদের স্কলার জিপসিতে একটু ব্যতিক্রম ধরবে, কারণ এখানে কেউ মারা যায় নাই, এখানে জাস্ট একটা গোল্ডেন ডেজ, গোল্ডেন এজ, সেটা বিলীন হয়ে গেছে, সেটা আর নাই। একটা যুগের মানুষদের মধ্যে আত্মাধিক একটা শূন্যতা কাজ করতেছে, এই বিষয়টা এখানে লেমেন্ট করা হচ্ছে। কথা ক্লিয়ার? দেখো, তো স্কলার জিপসি হলো একটা প্যাস্টোরাল এলিজি। তো যেহেতু এটার জনরা কিংবা জনার যেটাই বলো, যেহেতু প্যাস্টোরাল এলিজি, তার মানে কি প্যাস্টোরাল এলিজি কাকে বলে, এই ধাঁচের প্রশ্ন করতে পারে। সো এটা পরে রাখবা। দেখো কি বলছে, pastoral elegy is a poem that mourns someone's death using the imagery and conventions of pastoral life. তো প্যাস্টোরাল এলিজি হলো এমন এক ধরনের শোকগাথা বা শোক কবিতা, যেখানে গ্রামীণ সমাজ, গ্রামীণ পরিবেশ, গ্রামীণ জীবনের তোমার ইমেজারি মানে চিত্র ব্যবহার করে কারো মৃত্যুর সুখে প্রকাশ করা হয়। এটা হলো প্যাস্টোরাল এলিজি। অথবা সেম বিষয়টাকে তুমি অন্যভাবে উপস্থাপন করতে পারো, যেমন আ প্যাস্টোরাল এলিজি ইজ আ স্যাড পোয়েম। তো প্যাস্টোরাল এলিজি হলো একটা দুঃখ, একটা শোক কবিতা, অ্যাবাউট সামওয়ান, এমন কারো সম্পর্কে, হু হ্যাজ ডাইড, যে কিনা মৃত্যুবরণ করেছে, সেট ইন কান্ট্রি সাইড, আর কবিতাটার প্রেক্ষাপট কিংবা পটভূমিটা হবে গ্রামীণ সমাজে, গ্রামীণ পরিবেশে। ওকে, তারপর হোয়াট ইজ দ্য পোয়েম দ্য স্কলার জিপসি অ্যাবাউট। দ্য স্কলার জিপসি কবিতাটা কি সম্পর্কে, এটা কি নিয়ে লেখা হয়েছে? দ্য স্কলার জিপসি ইজ অ্যাবাউট আ স্পিরিচুয়াল ক্রাইসিস অফ ভিক্টোরিয়ান পিপল। তো ভিক্টোরিয়ান যুগের মানুষদের মধ্যে যে একটা আত্মাধিক
একটা সংকট, একটা শূন্যতা, একটা রিক্ততা ছিল। ওই রিক্ততা নিয়েই মূলত স্কলার জিপসি কবিতাটা রচনা করা হয়েছে। তুমি দিতে পারো যে অ্যাবাউট আই স্পিরিচুয়াল ক্রাইসিস অফ পিচুরিয়ান পিপল, এতটুকু দেওয়া যাবে। তারপর হু ইজ দ্য স্কলার জিপসি, স্কলার জিপসি কে? আচ্ছা, স্কলার জিপসি কবিতার মধ্যে স্কলার জিপসি কি আসলে কোনো বাস্তব মানুষ, নাকি এটা কে এটা? The scholar gypsy is a mysterious figure in Matthew Arnold's poem The Scholar Gypsy. তো ম্যাথিউ আর্নল্ডের কবিতা স্কলার জিপসির মধ্যে স্কলার জিপসি হলো একটা তোমার রহস্যময় চরিত্র। অথবা তুমি সিম্পলি দিতে পারো হি ওয়াজ আ গ্রেট স্কলার অফ অক্সফোর্ড। উনি ছিলেন অক্সফোর্ডের একজন বিখ্যাত বিদ্বান ব্যক্তি। হু ওয়াজ জোসেফ ক্যাম্পবেল? জোসেফ ক্যাম্পবেল কি, সরি, জোসেফ ক্যাম্পবেল কে ছিলেন? হু বলছে? জোসেফ গ্যানবেল ওয়াজ আ মরালিস্ট অফ দ্য 17th সেঞ্চুরি। তো জোসেফ গ্যানবেল ছিলেন সপ্তদশ শতাব্দীর একজন নীতিবিদ বা নীতিবাদী। তারপর অথবা তুমি অন্যভাবে দিতে পারো এটাকে, জোসেফ গ্যানবেল ওয়াজ আ 17th সেঞ্চুরি ইংলিশ ফিলোসোফার, কালজিম্যান অ্যান্ড রাইটার। তো আমার মনে হয় দ্বিতীয়টা দিলেই তোমাদের মনে থাকবে। ওকে, তো উনি হলো তোমার 17 শতাব্দীর ইংরেজি একজন দার্শনিক, তারপর হলো আর মানে যাজক, তারপর হলো একজন লেখক। ওকে, তারপর হোয়াট ইজ দ্য সাবজেক্ট অফ দ্য পোয়েম দ্য স্কলার জিপসি? স্কলার জিপসি কবিতার বিষয়বস্তুটা কি? দ্য ম্যাটেরিয়ালিস্টিক ভিক্টোরিয়ান এজ, এতটুকু সিম্পলি দিবা, মানে যাদের কাছে সম্পূর্ণটা দিতে পারবা না। ওকে, দ্য ম্যাটেরিয়ালিস্টিক ভিক্টোরিয়ান এজ, বস্তুবাদী ভিক্টোরিয়ান যুগ। এখানে বস্তুবাদী বলতে কি বুঝো? বস্তুবাদী বলতে হলো এখানে তারা হলো তুমি কি পার্থিব, যেমন টাকা পয়সা ধন দৌলত, মানে এই বিষয়গুলো ধারা তারা কি ছিল, বেশি অবসেসড ছিল। তারা এগুলো নিয়ে বেশি কি ছিল, ব্যস্ত ছিল। মানুষের যে আত্মাধিক একটা বিষয় আছে, অন্তরের একটা বিষয় আছে, এই বিষয়টাই তারা তেমন কোনো ধ্যান ধারণা দেয় নাই। তো এই যে তারা পার্থিব বা তোমার আর্থলি ম্যাটার নিয়ে বেশি অবসেসড ছিল, এই বিষয়টাকে মূলত ম্যাটেরিয়ালিস্টিক বলা হয়। ওকে, এক কথায় হলো তোমার টাকা পয়সা এগুলোর প্রতি মোহ থাকা। যেমন আমরা লক্সলি হল কবিতার মধ্যে দেখছি না, যে এমির বাবা মা কতটা ম্যাটেরিয়ালিস্টিক ছিল। প্রথম পাঁচটা ক্লিয়ার হলো কিনা জানাও, প্রথম পাঁচটা। আবার এখানে দেখো না, 2 নাম্বার প্রশ্নটার মধ্যে বলছে অ্যাবাউট, মানে এই কবিতাটা কি নিয়ে লেখা হয়েছে? স্পিরিচুয়াল ক্রাইসিস। আর 5 নাম্বার প্রশ্নের মধ্যে বলছে সাবজেক্ট ম্যাটার। এখন কেউ যদি এই ম্যাটেরিয়ালিস্টিক মানে ম্যাটেরিয়ালিস্টিক ভিক্টোরিয়ান এজের জায়গায় মনে করো তুমি কি স্পিরিচুয়াল ক্রাইসিস অফ ভিক্টোরিয়ান পিপল এটা দিচ্ছ, হ্যাঁ এটাও কিন্তু হবে। ওকে, প্রথম 5টা প্রশ্ন সকলের কাছে ক্লিয়ার হলো কিনা? তারপর এখানে অন্য ধাঁচের প্রশ্ন করতে পারে, যেমন ধরো তোমার আহ স্কলার জিপসি কেমন ধরনের লোক ছিল? সে খুবই শান্তশিষ্ট কিন্তু থাকতো, কাম ছিল, তারপর হইছে স্কলার ছিল, মানে লার্নার ছিল। এই বিষয়গুলো তোমরা দিবা ওনার চরিত্রের মধ্যে যদি আসে যে উনি কেমন ছিলেন। 6 নাম্বার প্রশ্ন, হোয়াট ডাজ আর্নল্ড ক্রিটিসাইজ ইন দ্য স্কলার জিপসি? স্কলার জিপসি কবিতার মধ্যে আর্নল্ড কোন বিষয়টাকে সমালোচনা করেছেন? আর্নল্ড ক্রিটিসাইজেস ভিক্টোরিয়ান। আচ্ছা, এখানে ভিক্টোরিয়ানের আগে দা দিও। দ্য ভিক্টোরিয়ানস লাইফ অথবা ভিক্টোরিয়ান পিপল, তোমার যেটা খুশি সেটাই দিও। দ্য ভিক্টোরিয়ান পিপল অর ভিক্টোরিয়ানস লাইফ। ওকে, মানে ভিক্টোরিয়ান যুগের মানুষদেরকে অথবা ভিক্টোরিয়ান যুগের জীবন ব্যবস্থাটাকে উনি সমালোচনা করেছেন। যদিও আপাতত দৃষ্টিতে আমাদের মনে হচ্ছে কবিতাটা হলো জিপসি নামক এক ব্যক্তি যে কিনা কি জিপসিদের সাথে চলে গেছে। কেন? কারণ তাদের যে একটা সিক্রেট একটা নলেজ আছে, ওই নলেজটা সম্পর্কে জানার জন্য। ওকে, আপাতত দৃষ্টিতে কিন্তু আমরা বুঝি কবিতাটা এরকম
এরকমই কিন্তু ভিতরে একটা কাহিনী ছিল, সেটা হলো এখানে মূলত স্কলার জিপসি চরিত্রের মাধ্যমে আর্নল্ড ভিক্টোরিয়ান যুগের মানুষের সাথে একটা পার্থক্য, একটা কম্পারিজন সে করেছে। এটা কিন্তু মেইন বিষয়, ভিতরে কিন্তু এই কথাটা। ওকে, তারপর ও আচ্ছা, এখানে আছে, হোয়াট কাইন্ড অফ ম্যান ওয়াজ দ্য স্কলার জিপসি। স্কলার জিপসি কেমন ব্যক্তি ছিলেন? হি ওয়াজ দ্য ম্যান অফ জিনিয়াস অ্যান্ড এবিলিটি। তো উনি ছিলেন অত্যন্ত মানে কি তোমার প্রতিভাবান এবং সক্ষমতা সম্পন্ন একজন ব্যক্তি। এখন তোমাদের সেট সাজেশনে আছে হি ওয়াজ আ ম্যান অফ প্রেগনেন্ট পার্টস, এই যে এরকম কথা আছে। আচ্ছা, এখানে প্রেগনেন্ট বলতে কি বুঝো বলো? প্রেগনেন্ট পার্টস, এই যে এরকম আছে তোমাদের সেট সাজেশনে, প্রেগনেন্ট পার্টস। ওকে, এখানে প্রেগনেন্ট বলতে হলো তোমার লার্নেড। ওকে, বিদ্যান, শিক্ষিত, জ্ঞানী, এই কথা অর্থে ব্যবহৃত। তুমি সিম্পলি এটাও দিতে পারো, হি ওয়াজ আ ম্যান অফ প্রেগনেন্ট পার্টস। ওকে, এভাবে দিতে পারো তোমার ইচ্ছে, বা হি ওয়াজ আ ম্যান অফ জিনিয়াস এন্ড এবিলিটি, তোমার যেটা সুবিধা হয় তুমি সেটাই দিবা। ওকে, আচ্ছা, এখানে যেহেতু আমাদের বারবার ভিক্টোরিয়ান যুগের কথা আসতেছে, তো এখানে কি প্রশ্ন করতে পারে না যে ভিক্টোরিয়ান যুগটা কেমন ছিল? তো ভিক্টোরিয়ান যুগটা কেমন ছিল তোমার? ডাউটস, তারপর ডেসপেয়ার, ডিস্ট্রাকশন, তারপর হলো ফ্রাস্ট্রেশন, এই সকল কিছুতে ভরপুর ছিল। মনে করো তুমি প্রশ্ন আসছে হাউ ওয়াজ ভিক্টোরিয়ান লাইফ বা ভিক্টোরিয়ান এজ, এরকম ধাঁচের কোনো প্রশ্ন করলো, তখন মনে করো আমি এটা দাগায় দেই নাই, আমি এটা এখানে দেই নাই, তো মনে করো এটা আসছে, তখন কি দেওয়া দেওয়া যাবে না যে ভিক্টোরিয়ানদের লাইফটা ছিল, ভিক্টোরিয়ান লাইফ ওয়াজ ফুল অফ তোমার কি ডেসপেয়ার্স, ডাউটস, ফ্রাস্ট্রেশন, স্পিরিচুয়াল ক্রাইসিস, এভাবে কিন্তু দেওয়া যাবে। ওকে, তো মাথাটা মানে মাথায় রাখবা বিষয়গুলো। তারপর হোয়ার ডিড দ্য শেফার্ডস সি দ্য স্কলার, রাখালরা স্কলারকে কোথায় দেখেছিল? দ্য শেফার্ডস হ্যাড সিন দ্য স্কলার অন কামনার হার্স্ট ইন স্প্রিং। কামনার হার্স্ট নামক একটা জায়গায় বসন্তকালে তারা দেখেছিল। সিম্পলি এতটুকুই দেওয়া যায়, অন কামনার হার্স্ট ইন স্প্রিং, এটাও দেওয়া যাবে। তারপর হোয়াট কাইন্ড অফ এরিয়া ডিড দ্য স্কলার জিপসি লাভ। স্কলার জিপসি কোন ধরনের তোমার কি এলাকা পছন্দ করত? কোন ধরনের জায়গা সে পছন্দ করত? দ্য স্কলার জিপসি লাভড সলিটারি অর আইসোলেটেড এরিয়া, মানে সে খুবই মানে মানুষের আড়ালে থাকতে পছন্দ করতো, তো এই জন্য সে একাকী নির্জন জায়গাগুলো বেশি পছন্দ করে। হোয়াট ইজ বেবলক হেড? বেবলক হেড এটা আবার কি? এটা হলো ফেরি। বেবলক হেড ইজ আ ফেরি অন দ্য থ্যামস। থ্যামস একটা নদীর নাম। তো এই থ্যামস নদীর একটা ফেরি, থ্যামস নদীর উপরে ফেরি মানে কি, একটা জায়গা থেকে মানে যেটা পানির উপর দিয়ে অবশ্যই যাবে, এক জায়গা থেকে আরেক জায়গায় কি পারাপার হয়, এটাকে ফেরি বলা হয়। তো থ্যামস নদীর উপরের একটা ফেরির নাম হলো ব্যাবলক হেড। প্রথম 10টা ক্লিয়ার কিনা বলো? কবিতার মধ্যে হলো তোমার আইসোলেটেড কিংবা সলিটারি এরিয়াটাকে হলো তোমার ইয়ে দিয়ে প্রকাশ করছিল, রিটায়ার্ড গ্রাউন্ড, এই যে এরকম কথা, রিটায়ার্ড, রিটায়ার্ড গ্রাউন্ড। ওকে, তো রিটায়ার্ড গ্রাউন্ড যে কথা, সলিটারি কিংবা আইসোলেটেড এরিয়া একই কথা, কিন্তু মাথায় রাখতে হবে বিষয়গুলো। ওকে, একই কথা। প্রথম 10টা ক্লিয়ার কিনা বলো? তারপর হোয়াট ইজ ফাইফিল? এই ফাইফিল কি আবার? এই কবিতার মধ্যে অসংখ্য, স্পেশালি তোমার ইয়ের কবিতার মধ্যে ভিক্টোরিয়ান যুগের প্রতিটা তোমার ইয়ে বলো, উম ব্রাউনিং বলো কিংবা আর্নল্ড বলো, ওনাদের দুইজনের কবিতার মধ্যে কিন্তু অনেক জায়গার নাম আছে। ওকে, অনেক জায়গা। আর স্পেশালি এই জায়গাগুলো তোমার বেশি ক্ষেত্রে ইতালির জায়গা, খেয়াল করবা বিষয়গুলো, ইতালি। হোয়াট ইজ ফাইফিল, তার মানে হোয়াট যেহেতু বলছে, এটা অবশ্যই কোনো ব্যক্তির নাম না, তার মানে কোনো বস্তু হতে পারে, কোনো জায়গা হতে পারে। তাই তো, যদি হু দিয়ে বলতো তার মানে বুঝতাম এটা কোনো ব্যক্তি হবে, কিন্তু যেহেতু হোয়াট দিয়ে করছে তার মানে
অন্য কিছু, ব্যক্তি না। তো ফাইফিল্ড ইজ আ ভিলেজ নিয়ার অক্সফোর্ড। তো ফাইফিল্ড হলো অক্সফোর্ডের কাছাকাছি একটা গ্রামের নাম। আচ্ছা, একটা সত্যি কথা বলো তো, অক্সফোর্ড এই যে কথাটা, এতদিন কিন্তু আমরা জানতাম অক্সফোর্ড মানে হলো একটা বিশ্ববিদ্যালয় না একটা ইউনিভার্সিটির নাম, এটাই। কিন্তু অক্সফোর্ড কিন্তু একটা জায়গার নাম। এই জায়গা থেকে ওই ইউনিভার্সিটির নাম অক্সফোর্ড ইউনিভার্সিটি হয়েছে। বুঝাতে পারছি? যেমন ঢাকা ইউনিভার্সিটি, তো ঢাকা কি একটা জায়গার নাম তো। তো ওই জায়গার নামানুসারে ওই ইউনিভার্সিটির নামকরণ করা হয়েছে। সিমিলারলি এখানে অক্সফোর্ডকে আমরা এতদিন শুধুমাত্র একটা ইউনিভার্সিটি, বিশ্ববিখ্যাত একটা ইউনিভার্সিটির নাম হিসাবে জানতাম, কিন্তু এটা তো একটা জায়গার নাম। ওই জায়গার নামানুসারে ওইটার নাম কিন্তু হয়েছে। তারপর, হোয়াট ইজ দ্য বেগলে ওট? বেগলে ওট এটা কি? ওট মানে কি তোমার? বন। তো এখানে বন মাথায় রাখবা, বন এভাবে মাথায় খেয়াল করবা। দ্য বেগলে ওট ইজ আ ফরেস্ট অ্যাবাউট 3 miles টু দ্য সাউথ অফ অক্সফোর্ড। তো বেগলে ওট এটা হলো অক্সফোর্ডের দক্ষিণ থেকে, দক্ষিণে, দক্ষিণে অক্সফোর্ড যে অঞ্চলটা, ওই অঞ্চলের দক্ষিণ দিকে 3 মাইল দূরে অবস্থিত একটা বন। Where did the poet himself meet the scholar gypsy? কবি কোথায় স্কলার জিপসির দেখা পেয়েছিলেন? Near the wooden bridge on the South Hingsea. তো সাউথ হিংসির যে তোমার ছিল, একটা কাঠের কাঠের যে একটা ব্রিজ কিংবা একটা পুল ছিল, ওই পুলের কাছাকাছি কবি তাকে দেখেছিল। Why can't the Victorians live fully? কেন ভিক্টোরিয়ানরা পরিপূর্ণভাবে বাঁচতে পারে না? এখানে পরিপূর্ণ বলতে হলো কেন হ্যাপিলি। তারা কিন্তু সব সময় কোনো না কোনো জিনিস নিয়ে, কোনো না কোনো বিষয় নিয়ে ডাউটে থাকতো। ওকে, তারা খুবই সংশয় প্রবণ ছিল। Because their energy is filtered away in different types of ideal pursuits. আইডল বলতে হলো তোমার কি, এখানে তারা হলো বেকার কিছু উদ্দেশ্য, বেকার কিছু কাজ, নিরর্থক কাজে তারা তাদের শক্তি, তাদের সময় নষ্ট করত। এই জন্য তারা হলো পরিপূর্ণভাবে বাঁচতে পারে নাই। এই কথাটা আবার অন্যভাবে দিতে পারো, মানে এই উত্তরটা, বিকজ অফ স্ট্রিক্ট সোশ্যাল নর্মস, repression of emotions and rigid moral codes। আমার মনে হয় 2 নম্বরটাই ইজি। তো এখানে বলতেছে ভিক্টোরিয়ানরা হলো তোমার সামাজিক কঠোর নিয়ম, আবেগের রিপ্রেশন অফ ইমোশনস মানে আবেগটাকে দমিয়ে রাখতো তারা, আবেগটাকে প্রকাশ করতো না। অ্যান্ড রিজিড মোরাল কোর্স, এবং কিছু কিছু তোমার জটিল, কঠিন নৈতিক বিষয়গুলো তারা খুবই মেনে চলতো। তো এই সকল কিছুর জন্যই তারা পরিপূর্ণভাবে কি করতে নাই, পরিপূর্ণভাবে বাঁচতে পারে নাই। Why is the modern people called a strange disease? disease? কেন মডার্ন পিপলদেরকে একটা অদ্ভুত রূপ বলা হয়েছে? সরি, মডার্ন লাইফ, আধুনিক জীবনটাকে। ওকে, আধুনিক জীবনটাকে কেন স্ট্রেঞ্জ ডিজিজ বলা হয়েছে? Because it has brought sordid materialism and maddening skepticism. কারণ আধুনিক জীবনটা মানুষের মধ্যে তোমার কি একটা সংশয়বাদ, সরি, সর্ডিড ম্যাটেরিয়ালিজম মানে এখানে একটা বস্তুবাদ এবং একটা সংশয়বাদ নিয়ে আসছিল। মেডেনিং মানে হলো উন্মাদ, পাগলপনা। আর সর্ডিড মানে হলো তোমার জঘন্য। ওকে, মানে অতিরিক্ত মাত্রায়। কারণ আধুনিক জীবনটা, আধুনিক যুগের মানুষের মধ্যে অতিরিক্ত মাত্রার বস্তুবাদ এবং উন্মাদময় একটা সংশয়বাদ নিয়ে আসছিল, যার কারণে তাদের, মানে তাদের জীবনটাকে বলা হয় স্ট্রেঞ্জ ডিজিজ। অথবা সেম ভাবে বলতে পারি, বা সরি অন্যভাবে বলতে পারি, because Matthew Arnold sees it as full of doubt, restlessness, and emotional exhaustion. তো ম্যাথিউ আর্নল্ড মূলত আধুনিক জীবনটাকে সন্দেহ, অস্থিরতা এবং মানসিক ক্লান্তিতে ভরপুর হিসাবে দেখেছিল। এ কারণে আধুনিক জীবনটাকে বলা হয় স্ট্রেঞ্জ ডিজিজ। ওকে, আমার মনে হয় দ্বিতীয়টা বেশি সহজ মনে হবে। তারপর, হোয়াট ইজ দ্য স্ট্রেঞ্জ ডিজিজ অফ মডার্ন লাইফ?
আধুনিক জীবনের এই যে একটা অদ্ভুত রূপ, এই অদ্ভুত রূপটা কি? The strange disease of modern life is feverished excitement and sordid materialism. তো এটা হলো প্রচন্ড উত্তেজনা এবং জঘন্য বস্তুবাদ। মানে জঘন্য বলতে হলো অতিরিক্ত মাত্রায় তারা বস্তুবাদী। ওকে, তারপর হাউ ওয়াজ দ্য লাইফ অফ দ্য ভিক্টোরিয়ানস? ভিক্টোরিয়ানদের জীবন কেমন ছিল? দ্য লাইফ অফ দ্য ভিক্টোরিয়ানস ওয়াজ ফুল অফ ডাউট অ্যান্ড ফ্রাস্ট্রেশন। ভিক্টোরিয়ানদের জীবন ছিল সন্দেহ এবং হতাশায় পরিপূর্ণ। অথবা দিতে পারো ইট ওয়াজ দ্য লাইফ অফ সর্ডিড ম্যাটেরিয়ালিজম, স্ক্যাপটিসিজম, ডাউটস, ডিসবিলিভ অ্যান্ড ডিসঅ্যাপিয়ার। ভিক্টোরিয়ানদের জীবন ব্যবস্থাটা ছিল তোমার অতিরিক্ত মাত্রায় বস্তুবাদী বা বস্তুবাদ। তারপর হলো তারা বেশি সন্দেহপ্রবণ ছিল, তাদের মধ্যে বিভিন্ন সন্দেহ ছিল, তারা অবিশ্বাসে ভুগত এবং বিভিন্ন হতাশা তাদের লাইফে পরিপূর্ণ ছিল। তোমার এখানে দুইটা উত্তর ইজি আছে, যেটা সহজ মনে হয় সেটাই দিও। হু ওয়াজ দ্য দিদো? এই ক্যারেক্টারটা আমরা আরেকবার পড়ছিলাম। তো দিদুকে, দিদু ওয়াজ দ্য কুইন অফ কার্থেজ। তো দিদু ছিলেন কার্থেজের রানী। ওকে, তারপর হোয়াট ইজ হ্যাডিস? এখানে কিন্তু কি হেডস হবে না, হ্যাডিস হবে উচ্চারণটা, হ্যাডিস। হ্যাডিস কি? ইন গ্রিক মিথোলজি, গ্রিক পৌরাণিক কাহিনীতে হ্যাডিস ইজ দ্য আন্ডারওয়ার্ল্ড, মানে পাতালপুরী। ওকে, তোমরা এখনো গ্রিক মিথোলজি সম্পর্কে তেমন হয়তোবা তেমন নলেজ নাই, কারণ তোমরা তেমন কিছুই পড়ো নাই। ওকে, আহ হালকা ঝাপসা পড়ছো আর কি। তো গ্রিক মিথোলজির মধ্যে হ্যাডিসকে হলো পাতালপুরী বলা হয়, অথবা দ্য অ্যাবোট অফ প্লেটো। প্লেটোর মানে কি আবাসস্থল। দেবতা প্লেটোর কি? দেবতা প্লেটোর হলো আবাসস্থল। ওকে, এই যে প্লেটো, এই প্লেটো হলো কি এই হেডিসের রাজা। তারপর হোয়াট ডাজ দ্য স্কলার জিপসি সিম্বলাইজ? স্কলার জিপসি কিসের প্রতীক? সে কি বোঝায়? তাকে দ্বারা ম্যাথিউ আর্নল্ড কি বোঝাতে চেয়েছে? এখানে সিম্বলাইজের জায়গায় তোমার স্ট্যান্ড ফর, রেফার টু, সিগনিফাই, রিপ্রেজেন্ট ওই কথাগুলো থাকতে পারে। তো কি বলতেছে দেখো, দ্য স্কলার জিপসি ইজ আ সিম্বল অফ স্পিরিচুয়াল কুয়েস্ট অ্যান্ড আইডিয়ালিজম। তো স্কলার জিপসি হলো আত্মাধিক অনুসন্ধান এবং আদর্শবাদের প্রতীক। তারপর দ্য স্কলার অথবা স্কলার জিপসি symbolizes the pursuit of spiritual and intellectual purity, অথবা তিনি ছিলেন আত্মাধিক এবং বুদ্ধিগত যে পবিত্রতা, এই পবিত্রতা অনুসন্ধানের প্রতীক। ওকে, প্রথম 20টা ক্লিয়ার কি? আমার ভয়েস কি আজকে অন্যরকম মনে হচ্ছে? আমি লাস্ট মনে হয় শুক্রবার দিন মনে হয় কারো কোনো, হ্যাঁ শুক্রবার দিন ক্লাস নিচ্ছি, তারপর আর ক্লাস নেই নাই। ওকে, তো আজকে যেহেতু তোমাদের এটা ছিল, বাকি ছিল, তো এটা নিতে হবে, কারণ পরীক্ষা তো কালকের পরের দিনই পরীক্ষা, পরশু পরীক্ষা না এটা। দেখো প্রথম 20টা ক্লিয়ার কিনা? ক্লিয়ার হইলো? তারপর 21 নাম্বার, ভিক্টোরিয়ানের মধ্যে যেহেতু তোমার টপিক মানে কবিতা অনেক বেশি, তো এখানে কিন্তু প্রশ্ন বেশি। প্রত্যেকজন কবিরই কিন্তু অ্যাটলিস্ট 3টা কবিতা আছে। যেমন আমাদের ম্যাথিউ আর্নল্ড সাহেবের 3টা কবিতা, তারপর হলো আহ ব্রাউনিং এর হলো 4টা কবিতা, হপকিন্সের 4টা কবিতা, আর হলো উম টেনিসনেরও 4টাই কবিতা, লুটাসিটাস, ইনান, আহ টিটনাস, লাক্সি হল, হ্যাঁ 4টা কবিতা। তো অনেকগুলো কবিতা হয়ে গেছে, যদিও 4জন লেখক, কিন্তু কবিতা প্রত্যেকেরই 4টা করে অলমোস্ট, মানে 11টা কবিতা। দেখো কোথায়, 21 নাম্বারে, হোয়াট ইজ মিন্ট বাই দ্য এজিয়ান আই?
এজিয়ান আইলস বলতে কি বোঝায়? দে রেফার টু দ্য আইল্যান্ডস অফ দ্য এজিয়ান সি। তো এগুলো মূলত এজিয়ান বা ইজিয়ান সাগরের যে তোমার দ্বীপপুঞ্জ, অথবা ওই দ্বীপপুঞ্জ কেন বলছি, কারণ এই যে আইল্যান্ডস কিন্তু বলছি মানে অনেকগুলো দ্বীপ, তাই দ্বীপপুঞ্জ। তো এখানে হলো এজিয়ান আইলস বলতে হলো তোমার এজিয়ান সাগরের যে দ্বীপগুলো আছে এই দ্বীপগুলোকে বোঝানো হচ্ছে। হোয়াট ইজ দ্য সোর্স অফ দ্য পোয়েম দ্য স্কলার জিপসি? স্কলার জিপসি কবিতার উৎস কি? এটা কোথায় থেকে সংগ্রহ করা হয়েছে বা কিসের উপরে ভিত্তি করে এটা লেখা হয়েছে? জিপসি বানানের মধ্যে কোথাও কোথাও তুমি ইউ দেখতেছো, আবার কোথাও কোথাও আই দেখতেছো, দুইটাই কিন্তু কারেক্ট। দেখো, জোসেফ গ্যানভিলস বুক দ্য ভ্যানিটি অফ ডগমাটাইজিং। তো জোসেফ গ্যানভিলের যে দ্য ভ্যানিটি অফ ডগমাটাইজিং এই বইটা হলো স্কলার জিপসির কি? স্কলার জিপসির সোর্স। কবিতা, ও আচ্ছা হ্যাঁ 15টাই তো, আমি ভুল বলছি। আমি যে 3 জন ধরে মানে কাউন্ট করছি যে 7 জন না, তো 4 জনের হলো, যদি 4টা করে হতো 16টা হতো, একজনের 3টা, তার মানে 15টা। দেখো, হোয়াট ইজ দ্য এটার্নাল নোট অফ স্যাডনেস? তো এই যে এটার্নাল বা বিষাদের চিরন্তর সুর, এটা কি? টু আর্নলের কাছে। আচ্ছা এটা কি? আচ্ছা, আচ্ছা, এটা হলো তোমার ইয়ের কবিতা, ডোবার ব্রিজের। ওকে, এটা হলো স্যাড সাজেশনে ভুল করছে, তার মানে আমি এখানে দিচ্ছি এই যে এটার্নাল নোট অফ স্যাডনেস, এটা আমরা ডোবার ব্রিজ কবিতার মধ্যে পাইছি, মানে এটা ডোবার ব্রিজের। তো পরে ফেলি, দেখো, টু আর্নল দ্য সাউন্ড মেড বাই দ্য সি ওয়েভস ইজ দ্য এটার্নাল নোট অফ স্যাডনেস। তো আর্নলের কাছে সমুদ্রের ঢেউয়ের যে আছড়ে পড়ার শব্দ, এই শব্দটা হলো বিষাদের চিরন্তর এক সুর। 24 নাম্বার পর্ব না, জিপসি লোর। আচ্ছা বলে রাখি, ওই দিন তো একটা রিপিট হয়েছিল। জিপসি লোর বলতে হলো তোমার ভেদে কিংবা যাযাবর, তাদের কি একটা তোমার ইয়ে থাকে, মানে তাদের একটা শিক্ষার একটা পদ্ধতি, তাদের একটা গোপন বিদ্যা থাকে, এটা বলতেছে। তো দ্য জিপসি লোর রেফার্স টু দ্য লার্নিং অফ দ্য জিপসি। তো জিপসি লোর বলতে যাযাবরদের যে একটা গোপন বিদ্যা, এই বিদ্যাটাকে বোঝানো হয়। I know the five-tailed tree. What is the five-tailed tree? এই যে আমি জানি five-tailed tree, এটাকে সেন্টেন্স বলছে। তো এখানে five-tailed যে তোমার ট্রি, এই ট্রিটা কি? দ্য elm tree in the village of Fivefield. তো এটা হলো একটা বিশাল আকৃতির এলম গাছ, যেটা কিনা ফাইফিল্ড নামক একটা গ্রামের মধ্যে অবস্থিত। হোয়ার ইজ দ্য স্কলার জিপসি ফাউন্ড? স্কলার জিপসিকে কোথায় পাওয়া যায়? ইন দ্য কোম্পানি অফ ভ্যাগাবন্ড, মানে যাযাবর কিংবা ভবঘুরেদের দলে। কোম্পানি বলতে হলো কোনো কোম্পানি না, এই যে তোমার প্রাণ কোম্পানি আছে, এই কোম্পানি না, এখানে কোম্পানি বলতে হলো তাদের সাথে। ওকে, হোয়াট আর টু ওয়ার্ল্ড ডাজ দ্য স্কলার জিপসি জাংস্টাপস? মানে কোন দুইটা জগৎকে বা কোন দুইটা বিষয়কে স্কলার জিপসি একসাথে উপস্থাপন করেছে? টু অপোজিট ওয়ার্লডস, দুইটা বিপরীত জগৎ। দ্য আইডিয়াল ওয়ার্ল্ড অফ দ্য স্কলার জিপসি, স্কলার জিপসির যে একটা আদর্শ জগৎ। অ্যান্ড দ্য ম্যাটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ড অফ দ্য ভিক্টোরিয়ান এজ, এবং ভিক্টোরিয়ান যুগের বস্তুবাদী জগৎ। মানে এখানে বলতে চাচ্ছে, 1 মিনিট আমি একটু এটা চেক দিয়ে নেই, এটা কোথায়? আচ্ছা, এখানে দ্য স্কলার জিপসি হলো কবিতাকে নির্দেশ করা হচ্ছে। ওকে, মানে এই কবিতাটার মধ্যে কোন দুইটা বিষয়কে, কোন দুইটা জগৎকে একসাথে একত্রিত করা হয়েছে, বুঝতে পারছি? তার মানে এখানে আমরা জানি যে এখানে মূলত স্কলার জিপসি চরিত্রের মাধ্যমে লেখক মূলত কি করতে চাচ্ছে, ভিক্টোরিয়ান যুগের সাথে যে তার মধ্যে একটা আকাশ পাতাল তফাৎ আছে, ওই তফাৎটাকে বোঝানোর জন্যই উনি এত একটা আইডিয়ালিস্টিক একটা ক্যারেক্টার উনি এখানে তুলে ধরছে। মূলত এটাই 17 নম্বর প্রশ্নের মেইন কথা,
যে স্কলার জিপসি কবিতার মধ্যে কিভাবে দুইটা ভিন্ন ধর্মী জগৎটাকে একসাথে আনা হয়েছে। একটা হলো স্কলার জিপসির আদর্শী মানে তার যে একটা আদর্শিত একটা জগৎ এটা, আরেকটা হলো ভিক্টোরিয়ান যুগের যে বস্তুবাদী জগৎ, এই বস্তুবাদী জগৎটাকে। স্কলার জিপসি হলো তোমার পার্থিব বিষয় দ্বারা প্রভাবিত ছিল না, আর ভিক্টোরিয়ান যুগের পিপলরা হলো পার্থিব বিষয় যেমন টাকা পয়সা ধন সম্পত্তি এগুলো ছাড়া, সরি এগুলো দ্বারা তারা প্রভাবিত ছিল। ওকে, এখানে কিন্তু পার্থক্য। আর এই রিলেটেড একটা শর্ট নোটও তোমাদেরকে পড়াইছি। তারপর দেখো, হোয়াট ইজ নিডেড টু পসেস দ্য সিক্রেট আর্ট অফ দ্য জিপসিস। তো জিপসিসদের বা যাযাবরদের গোপন বিদ্যা আয়ত্ত করার জন্য কি কি প্রয়োজন? দ্য মোমেন্ট অফ হেভেনলি ইন্সপিরেশন, মানে স্বর্গীয় অনুপ্রেরণার একটা মুহূর্ত দরকার। হোয়াই ডিড দ্য স্কলার জিপসি ওয়ান্ট টু লার্ন দ্য জিপসি লোর। কেন স্কলার জিপসি যাযাবরদের বিদ্যাটা শিখতে চেয়েছেন বা শিখতে চায়? বিকজ হি থট দ্যাট, কারণ সে মনে করেন যে ইট উড বি বেনিফিশিয়াল টু দ্য ম্যানকাইন্ড, এটা হলো মানব জাতির জন্য কল্যাণকর কিংবা উপকারী হবে। 30, হোয়াট ওয়াজ দ্য কজ অফ দ্য স্পিরিচুয়াল ক্রাইসিস ইন দ্য পোয়েম দ্য স্কলার জিপসি। স্কলার জিপসি কবিতার তোমার স্কলার জিপসি কবিতার মধ্যে যে আত্মাধিক সংকট, আত্মাধিক যে রিক্ততা শূন্যতা, এটার কারণটা কি? The spiritual crisis in the scholarship is caused by the uncertainty, fragmentation and mental strain of modern life. তো আধুনিক জীবনের অনিশ্চয়তা, তারপর ফ্রাগমেন্টেশন মানে কি? তোমার মানে কি খণ্ড বিখণ্ড মানে ভাগকৃত, অ্যান্ড মেন্টাল স্টেট এবং মানসিক যে একটা চাপ, এই আধুনিক জীবনের যে অনিশ্চয়তা, খণ্ড বিখণ্ড অবস্থা এবং মানসিক চাপ, এই সকল কিছুর কারণে স্কলার জিপসি কবিতার মধ্যে দেখানো হয়েছে যে তাদের মধ্যে কি হয়, একটা স্পিরিচুয়াল ক্রাইসিস দেখা যায় বা তাদের স্পিরিচুয়াল ক্রাইসিসের কারণ। অথবা সেম উত্তরটা অন্যভাবে করা যায়, দ্য স্পিরিচুয়াল ক্রাইসিস ইন scholarships is caused by the confusion, doubt, and mental restlessness of modern life. আধুনিক জীবনের বিভ্রান্তি, সন্দেহ এবং মানসিক যে অস্থিরতা, এই অস্থিরতার কারণে বা অস্থিরতা মানুষকে আত্মাধিক ভাবে কি করেছে, রিক্ত করেছে, আত্মাধিক ভাবে মানুষকে শূন্য করেছে বা তাদের মধ্যে আত্মাধিকতার যে সংকট, এই সংকটের জন্য দায়ী। হাউ ডাজ আর্নল্ডস স্কলার লিভ। আর্নল্ডের স্কলার কিভাবে জীবনযাপন করেন? Arnold's scholar lives in solitary, isolated from his fellow human beings. তো আর্নল্ডের স্কলার কিংবা পণ্ডিত ব্যক্তি হলো তোমার কি থাকে, একাকী থাকে, নির্জনে থাকে, মানুষের জীবন থেকে একদম একাকী জীবনযাপন করে। স্কলার জিপসি ক্লিয়ার কিনা বলো? স্কলার জিপসি, তারপর হলো ডোবার ব্রিজ পর্ব। ডোবার ব্রিজ, তো এখানে বলতেছে হোয়াট ডাজ আর্নল্ড ল্যামেন্ট ইন ডোবার ব্রিজ। ডোবার ব্রিজ কবিতার মধ্যে আর্নল্ড কিসের জন্য বিলাপ করেছে, শোক প্রকাশ করেছে? দ্য লস দ্য লস অফ রিলিজিয়াস ফেথ ইন দ্য ভিক্টোরিয়ান এজ। তো ভিক্টোরিয়ান যুগের মধ্যে যে ধর্মীয় একটা অবক্ষয় ঘটছে কিংবা ধর্মের প্রতি যে মানুষের বিশ্বাস হারিয়ে গেছে, এই বিষয়টার জন্যই উনি এখানে কি করেছে, ল্যামেন্ট করেছে, মানে শোক প্রকাশ করেছে। What is Arnold's view of the world as expressed in Dover Bridge? ডোভার ব্রিজ কবিতার মধ্যে আর্নল্ড যেভাবে প্রকাশ করেছে বা বর্ণনা করেছে পৃথিবী সম্পর্কে, দুনিয়া সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি, এটা কি ছিল? এটা কি? The world is full of pain without joy, love and peace. মানে পৃথিবীটা বা দুনিয়াটা হলো আনন্দ, ভালোবাসা এবং শান্তহীন। এটা হলো তোমার কিসে পরিপূর্ণ?
যন্ত্রণায়, পীড়ায়, দুঃখ কষ্টে পরিপূর্ণ, যেখানে কোনো আনন্দ নাই, ভালোবাসা নাই, কোনো শান্তি নাই। হোয়াট ইজ ডুবার ফেমাস ফর? এই যে ডোবার, ডোবার কিন্তু একটা জায়গার নাম। তো এই জায়গাটা কেন বিখ্যাত? ডোবার ইজ মোস্ট ফেমাস ফর ইটস হোয়াইট চক ক্লিফস। এটা হলো সবচেয়ে মানে ডোবারটা হলো তোমার সাদা চুনা পাথরের পাহাড় হিসাবে সবচেয়ে বেশি বিখ্যাত। এখানে মোস্টের আগে কিন্তু দা দেওয়া হয় নাই, তার মানে এখানে এই মোস্ট শব্দটা কি হিসাবে ব্যবহৃত হয়েছে বলো? মোস্ট শব্দটা কি হিসাবে ব্যবহৃত হয়েছে? মোস্ট শব্দটা হলো এখানে ভেরি অর্থে ব্যবহৃত হয়েছে। ওকে, ভেরি, তাই এখানে দা কিন্তু হয় নাই আগে। হোয়ার ইজ দ্য ফ্রেঞ্চ কোস্ট? ফ্রেঞ্চ কোস্ট কিংবা ফ্রান্স উপকূল কোথায় অবস্থিত বা কোথায়? The French coast, the French coast is on the other side of the English Channel. এখানে কিন্তু ইংলিশ চ্যানেল মানে টিভি চ্যানেল না, এখানে ইংলিশ চ্যানেল বলতে হলো তোমার কি একটা প্রণালী অথবা কোনো একটা নদীপথের নাম আর কি, একটা নদীপথের নাম। তো এখানে বলতেছে ফ্রান্স কোস্ট কিংবা ফ্রান্স উপকূল, এটা হলো ইংলিশ চ্যানেলের বিপরীত দিকে অবস্থিত, বিপরীত পাশে অবস্থিত। হোয়াট টাইপ অফ ওয়ার্ক ইজ ডোভার ব্রিজ? ডোভার ব্রিজ কবিতাটা কি ধরনের কবিতা? ইট ইজ আ পোয়েম উইথ দ্য টোন অফ এন এলিজি। এটা হলো এলিজির আদলে কিংবা এলিজির সুরে লেখা একটা কবিতা। ইন শর্ট তুমি এটাকে এলিজি ও দিতে পারো, যেহেতু এখানে একটা যুগের হারিয়ে যাওয়া নিয়ে সে লেমেন্ট করতেছে, তো এখানে এলিজি দেওয়া যায়। আর এখানে যেহেতু টুনটাও এলিজির টুনেই লিখছে, তো দেওয়া যাবে। হোয়ার ইজ দ্য এজিয়ান সি? এজিয়ান সাগর এটা কোথায়? দ্য এজিয়ান সি ইজ ইন বিটুইন গ্রিস অ্যান্ড অ্যানাটোলিয়া। তো এজিয়ান সাগরটা হলো গ্রিস এবং অ্যানাটোলিয়ার, অ্যানাটোলিয়ার বর্তমান নাম হলো মানে বর্তমান যেটা এটা হলো তুরস্ক। ওকে, তো তুরস্ক এবং তোমার গ্রিস এই দুইটার মাঝামাঝিতে ইজিয়ান সি অবস্থিত। হু ইজ দ্য স্পিকার অফ দ্য পোয়েম ডুবার বিচ? ডুবার বিচ কবিতার বক্তাকে, কে কথা বলছে? মোস্ট প্রবেবলি দ্য পোয়েট হিমসেলফ, খুব সম্ভবত কবি নিজে। এখানে কিন্তু ডিরেক্টলি কবি এটা বলবা না, মোস্ট প্রবেবলি বলবা, কারণ এটা যে সে নিজে এটা এরকম কোনো মানে প্রমাণ যে কবি নিজে একদম এরকম প্রমাণ তেমন নাই, কিন্তু তুমি মোস্ট প্রবেবলি বলতে পারো খুব সম্ভবত। কারণ এখানে একটা ইনফরমেশন আছে যে তাদের বিয়ের পরে যখন সে তার ওয়াইফকে নিয়ে হানিমুনে গিয়েছিল, তো এই হানিমুনের যাওয়ার পরে সে এই কবিতাটা রচনা করে, এরকম কিছু ইন্টারপ্রিটেশন আছে, যার উপর ভিত্তি করে বলা যায় এটা হলো এখানে স্পিকারটা কবি নিজে। হু ওয়াজ সফোকেলস? সফোকেলস কে ছিলেন? Sophocles, চিনি তো অনেকে Sophocles. Sophocles was one of the most celebrated Greek tragedians. তো উনি ছিলেন গ্রিক যে ট্রেজেডিয়ান মানে যারা ট্রেজেডি নাটক লিখতো তাদের মধ্যে একজন অন্যতম, ওয়ান অফ দা আছে, বা তুমি সিম্পলি লিখতে পারো Sophocles was a Greek tragedian. গ্রিক, গ্রিস না কিন্তু, আবার এটা ভুল করবা না, গ্রিক ট্রেজেডিয়ান। ওকে, আচ্ছা, আর এখানে Sophocles এর নামের পরে কিন্তু এস আছে, কেউ মনে করো না এটা প্লোরাল। তারপর হোয়াট ইজ ডোবার? ডোবার কি? ডোবার ইজ আ পোর্ট অন দ্য ইংলিশ চ্যানেল। তো ডোবার হলো ইংলিশ চ্যানেলের উপরে অবস্থিত একটা বন্দর। হোয়াট ডাজ দ্য সি অফ ফেথ সিম্বলাইজ? এই যে বিশ্বাসের সাগর, এটা দ্বারা বা এটা কিসের প্রতীক? রিলিজিয়ন, ধর্ম। দ্য সি অফ ফেথ সিম্বলাইজেস রিলিজিয়ন। তো সি অফ ফেথ বলতে হলো ধর্মটাকে নির্দেশ করে বা ধর্মের প্রতীক। অথবা তুমি এটাকে বলতে পারো আত্মাধিক স্পিরিচুয়াল বিলিফ, ওইটার প্রতীকও বলতে পারো। আচ্ছা, প্রথম 10টা ক্লিয়ার কিনা জানো? প্রথম 10টা ক্লিয়ার হলো ডোভার ব্রিজ থেকে?
আচ্ছা, এই কবিতার মধ্যে তোমার কাকে অ্যাড্রেস করা হয়েছে, মানে সম্বোধন করা হয়েছে কাকে? স্পিকারসের, তোমার বিলাবেটকে। ওকে, এখানে একটা লাইন আছে যে বলা হয়েছিল যে আসো জানালার পাশে এসে দেখো, এই যে আসো দেখো, এই কথাটার মাধ্যমে মূলত এখানে বোঝা যাচ্ছে যে এখানে কি আছে, একজন ব্যক্তি, একজন লিসেনার আছে। ওকে, তারপর whom did the poet go to Dover Bridge with? কবি কার সাথে ডোভার ব্রিজে গিয়েছিল? তার ওয়াইফের সাথে। দ্য পোয়েট আর্নল, মানে পোয়েট বলতে তো এখানে আর্নল, তাই আর্নলটাকে চিপায় লিখে দিছি। Visited Dover Bridge with his wife Frances Lucy Whitman in 1851। তো এখানে বলতেছে যে আমাদের যে কবি, এই কবি হলো তার স্ত্রী ফ্রান্সিস লুসি ওয়েটম্যানকে নিয়ে 1851 সালে ডুবার ব্রিজে গিয়েছিল, তার হানিমুন করতে গেছিল। হাউ ডাজ দ্য ফ্রেঞ্চ কোস্ট লুক এট আ মুনলিট নাইট? একটা চাঁদনি রাতে, জ্যোৎস্নার রাতে ফ্রান্সের উপকূলটাকে কেমন দেখায়? ইট লুকস ড্রিমি শাইনিং এট আ মুনলিট নাইট। একটা মানে স্বপ্নীল, একটা উজ্জ্বলময় স্বপ্নের স্বপ্নের মতো দেখে, মানে সুন্দর দেখায়। আমরা যখন সিম্পলি কোনো একটা বিষয়, একটা দৃশ্যকে দেখি, একটা গাছকে দেখি চাঁদনি রাতে কত সুন্দর লাগে, আর ওখানে ফ্রেঞ্চ কোস্টকে দেখতেছে, পাহাড় পর্বতে ঘেরা একটা বিষয়কে দেখতেছে, অবশ্যই সুন্দর লাগবে। তারপর মানে এখানে বলতেছে স্বপ্নীল বা স্বপ্নময়, উজ্জ্বল মনে হচ্ছে। হোয়াই ইজ আর্নল্ড সো স্যাড ইন ডোভার ব্রিজ? ডোভার ব্রিজে আর্নল্ড কেন এত বিষণ্ণ? আর্নল্ড ইজ সো স্যাড ফর দ্য লস অফ রিলিজিয়াস ফেথ ইন দ্য ভিক্টোরিয়ান এজ। ভিক্টোরিয়ান যুগের মধ্যে যে তোমার ধর্মীয় বিশ্বাস হারিয়ে গেছে, এই হারিয়ে যাওয়া বিশ্বাসের জন্য উনি এত বিষণ্ণ, এত কষ্ট পাচ্ছে। তো আমাদের ডোভার ব্রিজ ক্লোজ। তারপর থাইরোসিস। হোয়াই ডিড আর্নল্ড রাইট থাইরোসিস? আর্নল্ড কেন থাইরোসিস কবিতাটা লিখেছেন? টু কমিমোরেট হিজ ফ্রেন্ড আর্থার হাফক্লফ। তো তার বন্ধু আর্থার হাফক্লফের স্মৃতি রক্ষায় কিংবা স্মরণে এই কবিতাটা লিখেছেন। হোয়াট ইজ দ্য সেন্ট্রাল আইডিয়া অফ দ্য পোয়েম থাইরোসিস? থাইরোসিস কবিতার মূল বিষয় কি, মূল ভাব কি? The contrast between the man-made things and the objects of nature. মানুষের তৈরি জিনিস এবং প্রকৃতির জিনিসের মধ্যে যে একটা পার্থক্য আছে, এই পার্থক্যটা মানে তোমার অস্থায়িত্ব এবং স্থায়িত্ব, এই যে বিষয়, মানুষের তৈরি জিনিসগুলো একটা কি আছে, এটা হলো অস্থায়ী, টেম্পোরারি, আর প্রকৃতির জিনিসগুলো হলো স্থায়ী, মানে পার্মানেন্ট। এরকম প্রশ্ন কিন্তু তোমরা পড়ছো। হু ওয়াজ সিবিলা? সিবিলাকে, সিবিলা কর ওয়াজ দ্য নেম অফ দ্য প্রপার্ট্রেস অফ দ্য ইঙ্ক। মানে একটা সরাইখানা ছিল, ওই সরাইখানার মালিকের নাম ছিল সিবিলা কর। এখানে প্রপাইট্রিস না দিয়ে তুমি অনারও দিতে পারো, অনার দাও, তাহলে তোমার কাছে এই বেশি সহজ মনে হবে। এই যে আমরা প্রোপাইটর দেখবা বিভিন্ন ইয়ের মধ্যে, তোমার সাইনবোর্ডের মধ্যে কিংবা দোকানের মধ্যে যে তোমার ইয়ে থাকে, মানে বোর্ড গুলো থাকে, ওখানে প্রোপাইটর দেওয়া, এই প্রোপাইটর থেকে মূলত প্রোপাইট্রেস আসছে। বুঝাতে পারছি? প্রোপাইটর হলো মেলদেরকে বোঝানো হয়, আর প্রোপাইট্রেস বলতে হলো মহিলাদেরকে বোঝানো হয়েছে। তারপর দেখো, হু ইজ ক্লাভ কম্পেয়ার্ড টু ইন থাইরোসিস? থাইরোসিসের মধ্যে ক্লাভকে কার সাথে তুলনা করা হয়েছে? কুকুর সাথে। কুকু মানে কি? কোকিল পাখির সাথে। ইন থাইরোসিস আর্নল্ড কম্পেয়ার্স ক্লাভ টু দ্য কুকু, একটা তোমার কি, কোকিল পাখির সাথে। হু ওয়াজ পসাপাইন? পসারপাইন এটা কে? এই যে কিছুক্ষণ আগে একটা পড়ছিলাম না যে প্লেটো আন্ডারওয়ার্ল্ডের রাজা, এই আন্ডারওয়ার্ল্ডের রানী হলো পসারপাইন। ওকে, দ্য কুইন অফ দ্য আন্ডারওয়ার্ল্ড অথবা দ্য ওয়াইফ অফ প্লোটো। ওকে, প্লোটোর স্ত্রী অথবা পাতালপুরীর রানী, তোমার যেটা খুশি সেটাই দিও। তবে সবচেয়ে সুন্দর হয় ইন গ্রিক মিথোলজি, এই কথাটা দিলে। ওকে, হু ওয়াজ অরফিয়াস? এটা পড়ছি আমরা
এলিজাবেথিন এন্ড জ্যাকোবিয়ান ড্রামার মধ্যে এটা আসছিল কিন্তু। অরফিয়াস কে? অরফিয়াস ওয়াজ দ্য মিথিক্যাল মিউজিশিয়ান অফ দি এনশিয়েন্ট গ্রিস। তো উনি ছিলেন প্রাচীন গ্রিসের একজন সঙ্গীত শিল্পী। হোয়াট ইজ দ্য আর্নো? আর্নোটা কি? আর্নো ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট রিভার্স অফ ইটালি। তো ইতালির একটা অন্যতম অন্যতম বড় একটা বা দীর্ঘতম একটা নদী হলো আর্নো। হু ওয়াজ ড্যাফনিস? ড্যাফনিসটা কি? আ প্যাস্টোরাল শেফার্ড ইন সিসিলি। সিসিলির একজন গ্রাম্য শেফার্ড মানে মেষপালক কিংবা রাখাল। হোয়াট ইজ আর্নল্ডস ভিউ অ্যাবাউট ট্রুথ? সত্য সম্পর্কে আর্নল্ডের দৃষ্টিভঙ্গি কিংবা তার মন্তব্যটা কেমন ছিল? তার মতামতটা কেমন ছিল? তার ধারণাটা কেমন ছিল? To Arnold, truth is not a marketable commodity. তো আর্নল্ডের কাছে সত্য হলো কোনো কেনা বেচার পণ্য না। মার্কেটেবল কমিডিটি বলতে হলো সত্য, সরি, কেনা বেচা যাবে না। এটাকে আমরা কি টাকা পয়সা দিয়ে কিনতে পারবো না। ওকে, কেনা বেচার কোনো পণ্য না। আর এখানে ট্রুথ দেখো, ওয়ার্ডটাকে কিন্তু টিটাকে তোমার ক্যাপিটালাইজ করা হয়েছে, মানে ক্যাপিটাল ওয়ার্ডে লেখা হয়েছে। তার মানে এখানে ট্রুথটাকে কি করা হয়েছে, পার্সনিফাই করা হয়েছে, বা এটাকে খুবই আহ গুরুত্ব প্রদান করা হয়েছে। তারপর দেখো, মাই পাইপ ইজ লস্ট। আমার বাঁশি হারাই গেছে। না, এখানে পাইপ বলতে হলো ইন্সপিরেশন, মানে আমার আমার যে উদ্যোগ অথবা আমার যে অনুপ্রেরণা, এই অনুপ্রেরণা হারিয়ে গিয়েছে। আহ হোয়াট ইজ মেন্ট বাই পাইপ? এই পাইপ বলতে কি বোঝায়? হেয়ার পোয়েট্রিক ইন্সপিরেশন ইজ মেন্ট বাই পাইপ। তো এখানে মূলত তোমার কাব্যিক যে অনুপ্রেরণা, এই অনুপ্রেরণা বলতেই এই অনুপ্রেরণাটা হলো পাইপ দিয়ে বোঝানো হচ্ছে। হু ডাজ করিডন স্ট্যান্ড ফর ইন আর্নল্ডস থাইরোসিস? আর্নল্ডের থাইরোসিস কবিতায় করিডন বলতে কাকে বোঝানো হয়েছে, বা করিডনটা কে? এখানে করিডন বলতে হলো আর্নল্ড নিজেকেই বুঝাইছে। আচ্ছা, এখানে আরেকটা ব্যতিক্রম আছে। যদি তোমাকে বলে হু ওয়াজ করিডন, এখানে কিন্তু তুমি দিতে পারবা না যে আর্নল্ড। কখন দিতে পারবা? যখন তোমাকে বলবে এই করিডন কার রিপ্রেজেন্টেটিভ কিংবা কার প্রতীক, কাকে বুঝাচ্ছে, তখন তুমি আর্নল্ডকে দিবা। আর যদি সিম্পলি তোমাকে প্রশ্ন করে যে কি হু ওয়াজ করিডন, তখন দিবা একটা শেফার্ড ছিল, গ্রিক মিথোলজির একটা শেফার্ড ছিল, এই শেফার্ডকে। বোঝাতে পারছি? যদি সিম্পলি তোমাকে প্রশ্ন করে করিডন কে, হু ওয়াজ করিডন, তখন তোমার উত্তর দিতে হবে গ্রিক মিথোলজির শেফার্ডের কথা। আর যদি বলে, মানে এখানের প্রশ্নটা বলে হু ডাজ করিডন স্ট্যান্ড ফর, মানে এখানে কাকে বোঝাচ্ছে সে, তখন কি দিবা? আর্নল্ডকে বোঝাচ্ছে। ইন থাইরোসিস করিডন স্ট্যান্ডস ফর আর্নল্ড হিমসেলফ। তো থাইরোসিস কবিতার মধ্যে করিডন বলতে হলো আর্নল্ড নিজেকে বুঝিয়েছেন। করিডন এবং থাইরোসিস গ্রিক মিথোলজির মধ্যে দুইজনে কি ছিল? বন্ধু ছিল, সখা ছিল। ওকে, তো এখানে এই গ্রিক মিথোলজির চরিত্রটাকে, গ্রিক মিথোলজির কাহিনীটাকে আর্নল্ড মূলত কি করেছে, নিজেদের যে আর্নল্ড এবং আর্থার হাফক্লফ তাদের মধ্যে যে বন্ধুত্বটা, এটা বুঝাতে সে এখানে কি করেছে, ব্যবহার করছে। হোয়াট ইজ আ মনোডি? মনোডিটা কি? মনোডি ইজ অ্যান এলিজি। তো মনোডি হলো এক ধরনের শোকগাথা, in which যেখানে the mourner expresses his feelings of grief and sorrow over the death of his near and dear one। যেখানে একজন ব্যক্তি তার নিকট আত্মীয় অথবা প্রিয়জনের মৃত্যুতে দুঃখ প্রকাশ করে। অথবা সিম্পলি দিতে পারো আ মনোডি ইজ আ কাইন্ড অফ এলিজি। মনোডি হলো এক ধরনের শোকগাথা। আচ্ছা, এখানে আরেকটা প্রশ্ন রয়ে যায়, সেটা হলো যে থাইরোসিস কি এলিজি নাকি মনোডি? যারা হলো এখানে আলাদা বেঁচে আছো, তোমাদেরকে তো দেখাইছি যে এখানে একদম থাইরোসিস কবিতার একদম সাইনবোর্ড হিসাবে প্রথমেই লেখা আছে যে মনোডি কথাটা। তার মানে কবি যেখানে মনোডি বলছে, তুমি সেখানে মনোডিটা দেওয়াই মোর মানে কি মোর অ্যাপ্রোপ্রিয়েট, তাই তো?
এখন যদি তুমি এলইজি দাও তাহলে এটা ভুল না, এটা এলইজিও, কিন্তু এলইজি থেকে মনোরিটা দেওয়া বেশি ভালো। তারপর এটা আসছে 13 নাম্বারটা, কেন ক্লাফকে কুকুরের সাথে তুলনা করা হয়েছে, আর এটাও চলে আসছে। ওকে, হোয়াট ম্যাটেরিয়াল বেনিফিট ডিড ক্লাফ ডিরাইভ ফ্রম দ্য ওয়ার্ল্ড? তো কি পার্থিব সুবিধা ক্লাফ এই পৃথিবী থেকে নিয়েছিল? হি ডিরাইভড নো ম্যাটেরিয়াল বেনিফিটস ফ্রম দ্য ওয়ার্ল্ড। সে এই পৃথিবী থেকে কোনো পার্থিব সুযোগ সুবিধাই নেই নাই, গ্রহণ করে নাই। হোয়াই কান্ট আর্নল্ড রিচ দ্য সিগন্যাল অফ এলম ট্রি? এলম ট্রি এর যে তোমার সিগন্যাল, এই সিগন্যালের মধ্যে কেন আর্নল্ড পৌঁছাতে পারছিলেন না? ডিউ টু ডার্কনেস অফ দ্য নাইট, রাতের অন্ধকারের কারণে। What does the light but came to Oxford and his friends no more suggest? তো এখানে বলতেছে এই যে লাইনটা, মানে সে অক্সফোর্ডে আসছে কিন্তু তার বন্ধু আর নাই, এই লাইনটা দ্বারা কি ইঙ্গিত করছে? This line suggests that he did not leave his search for truth. মানে তার বন্ধু নাই কিন্তু এখনো সে সত্যের সন্ধান করতে এখানে আসছে, এই কথাটা বলতেছে। যে এই লাইনটা নির্দেশ করে কিংবা বোঝায় যে হি ডিড নট লিভ হিজ সার্চ ফর ট্রুথ, মানে সত্যের অনুসন্ধান করাটা সে এখনো ছেড়ে দেয় নাই। যদিও তার বন্ধু নাই তার সাথে, কিন্তু সত্যের অনুসন্ধানটা সে এখনো জারি রেখেছে, চালিয়ে যাচ্ছে। ও আচ্ছা, শেষ হয়ে গেছে। আচ্ছা, এখানে তোমাদের সাজেশনের মধ্যে একটা প্রশ্ন আছে যে, এটা খুব সম্ভবত থাইরোসিসের শেষ প্রশ্নটা, 74 নম্বর প্রশ্ন। And we are here as on a darkling plain. What is referred to? এই যে এটা কিন্তু তোমার ডোবার ব্রিজ কবিতার, কিন্তু নিয়ে দিছে থাইরোসিসের মধ্যে। তো ডার্কলিং প্লেস বলতে হলো তোমার কি বোঝানো হচ্ছে? অন্ধকারাচ্ছন্ন একটা পরিবেশ। ওকে, যেখানে কি করেছিল, মানে সৈন্যবাহিনীরা নিয়ে যুদ্ধ করা হয় কি, যুদ্ধ করা হয় দুইটা দলের মধ্যে। তো এক দল অন্য দলের উপরে সাধারণত কি করে, আঘাত করে, আক্রমণ করে, কিন্তু এই ডার্কলিং প্লেন কিংবা এখানে যে যুদ্ধের কথাটা বলা হয়েছে, এই যুদ্ধের মধ্যে দেখা যায় মানে একজন ব্যক্তি বা এক দলের ব্যক্তি ওই দলের ব্যক্তিদেরকে হত্যা করে ফেলছে। ওকে, তো এখানে এই যুদ্ধের রেফারেন্সটা ধারা আর্নল্ড মূলত বোঝাতে চাচ্ছে, মানুষের মধ্যে যখন তোমার আত্মাধিক শূন্যতা কাজ করে, আত্মাধিক সংকট কাজ করে, তখন তার মধ্যে মানে কি করেন একটা হিতাহিত যে জ্ঞান, এই